আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো এক কলেজের প্রফেসর। বেশ বুদ্ধিমান, তবে তিনি বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না। তার মনে কোনো উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে। সে কৌশলও তার বেশ জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। নানা রকম গল্পও হচ্ছিল চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্য ভূতের গল্পই হচ্ছিল। এমন সময় আমার বন্ধু একটা গল্প বললেন। বেশ আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করেছেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই গল্পটা বলছি। আমি তার নিজের কথাতেই বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন 4-5 ছুটি পাওয়া গেল। কিসের ছুটি ছিল তা আমার এখন এতকাল পরে মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল। ওর বাড়ি ছিল বেলঘরেতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত। ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, সঙ্গে লম্বা লম্বা কথাবাজি। চালবাজির অন্ত ছিল না তার। তবে আমার সঙ্গে তার খুব বন্ধুত্ব। তার একটাই কারণ যে আমি নিজেও একজন দস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম তখন। এখন সেসব কথা ভাবলে হাসি পায়। আচ্ছা, তারপর যা বলছিলাম। অনার্স পরীক্ষা শেষ হওয়ার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাওয়ার সময় আমরা ট্রেনে গেল, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো, কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারে কাছে। কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে। সেই তর্কাতর্কি এমন চরমে উঠল যে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম। হায় রে সেসব দিন, এই রোদ এই মেঘ। তখনকার জীবন তাই ভীষণ স্বাভাবিক ছিল। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লুম। আমার ভীষণ রাগ হয়েছিল। ভেবেছিলুম এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতার মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। মাঝে শুধু একটা মাতাল আর একটা কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি। হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না, একটু বিশ্রাম দরকার। ডাইনে বাঁয়ে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম। বাইরে থেকেই আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না। আছে হয়তো এক আধটা উড়ে মালি। তাকে 2-4টি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন। বাড়িটির ডান পাশে একটা পুকুর আছে বাগানে, তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না মাখা রাত্রে পুকুরের বাঁধা ঘাটে বিশ্রাম করার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে। তবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাঁকড়ের পথগুলোর ওপরে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত ও আগাছার জঙ্গলে ভর্তি। আরও একটু সামনের পথে অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময় এ বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো।
শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকখানি ইটে, প্রত্যেকটি পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে অপসরী মূর্তি, দু একটার হাত ভাঙা, নাক ভাঙা। আগেকার সময় অনেক ধনী ব্যক্তি এমন অপসরী মূর্তি নিজেদের বাগানে বানাতেন। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে। একটু দূরে গিয়ে বাঁ দিকের চওড়া পথ ধরল। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আমি আশা করেছিলাম তা নয়। অনেক কানের পুরনো পুকুর, বাঁধা ঘাট এক সময় ছিল, কিন্তু এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় একটা ফাটল ধরেছে। ঘাটের দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এত রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি, নিজেই বুঝলাম না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা যেন অন্য কি একটা কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার আগের ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে এবার উঠে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। তারপর আপন মনে ভাবলাম, ঘুমের ঘরে, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে নিজেকে। সমস্ত শরীর যেন অবশ, ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি। রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটে। আবার সেই বেঞ্চিটাতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্রই আবার কখন ঘুমিয়ে পড়েছে। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমায় ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও সামলে গেল। অনেক রাতে ঠান্ডা পুড়ে হাওয়ায় আমি তখন গাঢ় ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিলাম। আবার যখন ঘুম ভাঙলো তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে। ফুটফুট করছে জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতের আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠতেই আমার মনে হলো, আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগান যা ছিল এখন তা নেই। কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল এখন যেন নেই। কি একটা বদলে গিয়েছে, অথচ কি সেটা বুঝতে পারছি না। কি বদলে গেল, কোথায় বদলালো? হঠাৎ আমার চোখ পড়লো সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে
সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদির ওপর বসানো যে অপ্সরী মূর্তি পুতুলটা, সেটা কোথায় গেল? বেদিটা খালি পড়ে আছে, পুতুলটা নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপ্সরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি ভুল দেখেছিলাম। কিন্তু তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপ্সরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম। এই বেদিটার উপরেই পুতুলটা ছিল, না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে? বেশ মনে আছে, প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা আমার চোখে পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল, এও আমার মনে আছে। এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে, না এ দেশে তৈরি হয়? এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয়, তবে সে অপ্সরী মূর্তি বা যাবে কোথায়? এত রাতে কে উঠিয়ে নিয়ে যাবে মূর্তিটা? চোরে নিয়ে গেল? আর যদি তাই হয়, এতকাল এ বাগান অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলো না, আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না, তাও তো সম্ভব বলে মনে হয় না। কেন জানি না, আমার কেমন ভয় হলো। গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই, এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই। যখনই এ কথা আমার মনে আসা, আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব ভেবে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল, সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। মনে কেমন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে। বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনো তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু কই সে পুতুলগুলো? একটাও তো নেই। এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাত্রির জন্যই কি চোরেরা ওত পেতে বসেছিল? আশ্চর্য। বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বনের কোথায় কি পরিবর্তন হয়েছে, সে হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়ে। বাগানের সব অপ্সরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, এগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে। এইখানে আমাদের মধ্যে এক বন্ধু প্রশ্ন করল,
আচ্ছা, মানে আপনি কি স্পষ্টভাবেই দেখতে পেলেন? অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা। সে দৃশ্য আমি আজও দেখছি চোখের সামনে। বিশ্বাস করা না করা অবশ্য আপনাদের ইচ্ছে, কিন্তু আ- আমি কাউকে বলিও নি বিশ্বাস করতে। সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘড়িয়াতে? কি বলেন না দাদা, আমি ওসব ছুতাম না তখন, এখনো তাই। আমরা সকলেই ওনার কথাগুলো রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। তারপর আমরা সবাই মিলে বললাম, তারপরে কি হলো? তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি! বেশ বেশ এমন মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। সে ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত, অবিশ্বাস্য, অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা বড় মোমের মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা যেন ঘুরে গেল। নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে এক ছুট, একেবারে সোজা দৌড়। ফাটকের কাছে এসে যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো, অবশ্য হরপ করে বলতে পারবো না এই ঘটনা সত্যি কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটি ঢেউ যেন আমার কানের ওপর এসে পৌঁছলো। বড়ক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি, সেখানে আর আমি গিয়েছিলাম কিনা। পরদিনই গিয়েছিলাম, একা নয়, 3টি বন্ধু সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিকে ওদিকে বনে জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো। কোথাও অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে। ঘাটের ওপরে যে আমলকি তলায় হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, অথচ আমি হলক করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল। অন্তত ও বেদিটা কাল আমি খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিছুটি লতাটা এমন থাকে কি করে? এই জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি গাছটা গজায়নি। তাহলে ওদের যুক্তি অকাট্য। আমি ভেবে পেলাম না কি উত্তর দেব ওদের। আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর।